Pakistan claims 6 Indian jets were downed. Is it correct in that estimate? Absolutely incorrect, and that is not information which I said is important. What is important is why they were down. That is more important for us. And what did we do after that? That's more important. যেভাবে দেশের বাইরে সিঙ্গাপুরের মাটিতে দাঁড়িয়ে বিদেশি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির ব্যাখ্যা দিয়েছেন ভারতীয় সেনার সর্বাধিনায়ক চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান। সিডিএস এর সেই একান্ত সাক্ষাৎকার, তাও ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের কাছে। গোটাটাই একটা অভূতপূর্ব পরিস্থিতি। স্বাধীন ভারতে এর আগে যা কখনো ঘটেনি। ভারতের কতগুলো জেট পাকিস্তান নামিয়ে দিয়েছিল তারও উত্তর দিয়েছেন সিডিএস। আশ্চর্যের বিষয় হলো, দেশের মাটিতে এই একই প্রশ্ন বিরোধী দলনেতা রাহুল গান্ধী যখন জিজ্ঞাসা করেছিলেন, তখন বিজেপির নেতা কর্মীরা তাকে দেশবিরোধী বলে আখ্যা দিয়েছিলেন। 72 ঘন্টার অপারেশন সিন্দুর আদৌ পাকিস্তানের সঙ্গে যুদ্ধ ছিল না, ছিল সীমিত সামরিক অভিযান। স্বাধীন ভারত অনেক যুদ্ধের সাক্ষী থেকেছে। বিভিন্ন প্রধানমন্ত্রীর কালখণ্ডে ভারত যুদ্ধ করেছে তার দুই প্রতিবেশী দেশের সঙ্গে, কখনো পাকিস্তানের সঙ্গে, কখনো চীনের সঙ্গে। কিন্তু কোনো যুদ্ধকে কোনো প্রধানমন্ত্রী রাজনীতির রঙে রাঙাতে চাননি। যুদ্ধে সেনার পরাক্রম, সেনার বীরত্বকে মেঠো রাজনীতির সঙ্গে একাকার করে ফেলতে চাননি। সেনার শৌর্যকে কখনো ভোটে জেতার অস্ত্র হিসেবে ব্যবহার করেননি। একইভাবে এর আগে কোনো যুদ্ধের সময় ভারতের মূল ধারার সংবাদ মাধ্যম ঠান্ডা ঘরে এডিটোরিয়াল ডেস্কে বসেও যুদ্ধ লড়েনি। দেশের সেনা প্রাণ হাতে রেখে যুদ্ধ লড়েছে, তা নিয়ে মিডিয়া কখনো খোল করতাল বাজিয়ে সরকারের চাহিদা মতো ন্যারেটিভ খাড়া করতে চায়নি। এবং হ্যাঁ, আবার বলছি, এবং এর আগে কোনো দিন কোনো যুদ্ধের পর সরকারকে এড়িয়ে সেনা কর্তাকে মিডিয়ার সামনে যুদ্ধ পরিস্থিতির ব্যাখ্যা দিতে হয়নি। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। দেশের স্বায়ত্তশাসিত এবং সাংবিধানিক সংস্থাগুলিকে করায়ত্ত করে ফেলেছে সরকার। গত 10 বছর ধরে বিরোধীরা এই অভিযোগ করে চলেছে। তাদের অভিযোগ, দেশের দুই প্রিমিয়ার তদন্ত সংস্থা ইডি এবং সিবিআই সরকারের ইশারায় চলছে। আপনি বলতে পারেন, শুধু ইডি সিবিআই কেন? আমলাতন্ত্রের মধ্যে স্বচ্ছতা বজায় রাখতে যে কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশন, তারাও সরকারের অনুকূলেই কাজ করছে। বলতে পারেন, রাজকোষের উপর যারা নজরদারি চালায় সেই সিএসজিও চলছে সরকারের ইশারায়। বলতে পারেন, এমনকি নির্বাচন কমিশন পর্যন্ত চলছে সরকারের অনুকূলে। তবে সেনার বীরত্ব নিয়ে কোনো প্রশ্ন যেমন কখনো ওঠেনি, তেমনি সরকারকে এড়িয়ে কখনো সেনাকেও যুদ্ধের বাস্তবতা কবুল করতে হয়নি। তাও এমন সময় যখন স্বয়ং প্রধানমন্ত্রী জনসভায় দাঁড়িয়ে বলছেন, অপারেশন সিন্দুর এখনো শেষ হয়ে যায়নি। একটা ভাঙাচোরা রাফাল বিমানের ছবি সামনে এনে পাকিস্তান সঙ্গে বাংলাদেশের মিডিয়াও দাবি করেছিল, এভাবে ভারতের অন্তত 6টি যুদ্ধ বিমান নামিয়ে দিয়েছে পাক সেনা। পাকিস্তানের এমন দাবি সম্পূর্ণ নস্যাৎ করে ভারতীয় বায়ুসেনার তরফে একে ভারতী সাংবাদিকদের সামনে বলেছিলেন, আমরা যুদ্ধর মধ্যে রয়েছি, ফলে লোকসান হবেই। প্রশ্ন হলো, আমরা সন্ত্রাসবাদীদের ঘাঁটি ধ্বংস করার লক্ষ্য ছুঁতে পেরেছি কিনা। ভারতের সমস্ত পাইলট ঘরে ফিরে এসেছেন। As for the details, what could have been, how many numbers, which platform did we lose, at this time I would not like to comment on that, because we are still in a combat situation, and if I comment on anything, it will only be advantage adversary. So we don't want to give him any advantage at this stage. All I can say is that we have achieved our objectives that we selected, and all our pilots are back home. Thank you. ভারত সরকারের তরফেও পাকিস্তানের এমন দাবিকে উদ্ভট বলে খারিজ করে দেওয়া হয়। প্রতিরক্ষা মন্ত্রক 14 মে একটি বিবৃতিতে বলেছিল, কোনো সমরাস্ত্রের ক্ষতি হয়নি। পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘর্ষ বিরতি হয়েছে গত 10 মে।
তার 20 দিন পর ভারতের থেকে প্রায় 6000 কিলোমিটার দূরে সিঙ্গাপুরে সাংগ্রি-লা বৈঠকের ফাঁকে একান্ত সাক্ষাৎকারে পাকিস্তানের হামলায় ভারতের যুদ্ধবিমান ধ্বংস হওয়ার কথা অবশেষে মেনে নিয়েছেন ভারতীয় সেনার সর্বাধিনায়ক সিডিএস জেনারেল অনিল চৌহান। বস্তুত এই প্রথম ভারতের তরফে যুদ্ধবিমান ধ্বংসের কথা মেনে নেওয়া হলো। তার আগে পর্যন্ত সিন্দুর অভিযান নিয়ে দেশে যখন নিয়মিত সাংবাদিক বৈঠক হয়েছিল তখন এই ক্ষয়ক্ষতির প্রসঙ্গ উঠলে তা এক প্রকার এড়িয়ে গিয়েছিল ভারতীয় সেনাকর্তারা। জরুরি প্রশ্নটি হচ্ছে, জেনারেল চৌহান কোথায় কথা বলেছেন? সিঙ্গাপুরে। এর পরের প্রশ্ন, এত গুরুত্বপূর্ণ একটা বক্তব্য তিনি দেশের কোনো মিডিয়ার কাছে বলতে ভরসা পেলেন না কেন? এমনকি দূরদর্শন কিংবা অল ইন্ডিয়া রেডিওতেও নয়, একান্ত সাক্ষাৎকার দিলেন ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সকে। যেই রয়টার্স আর বিবিসিকে পাকিস্তানের সংঘর্ষের আবহে নজরদারির আওতায় রেখেছিল ভারত সরকার। গত 31শে মে সিঙ্গাপুরে সম্মেলনের ফাঁকে সাংগ্রি-লা হোটেলে সাক্ষাৎকার দেন তিনি। ভারত পাকিস্তানের সংঘাত এবং ভারতের যুদ্ধবিমান নিয়ে প্রশ্ন করা হলে সরাসরি উত্তর দেননি সিডিএস। তবে তিনি যা বলেছেন তাতে ভারতের যুদ্ধবিমান ধ্বংসের কথা স্পষ্ট হয়ে গিয়েছে। কিন্তু আমাদের ঠিক কটি যুদ্ধবিমান ভেঙেছে তা নির্দিষ্ট করে জানাননি তিনি। তবে ভারতীয় বায়ুসেনার 6টি যুদ্ধবিমান ভেঙে পড়েছিল বলে পাকিস্তানের দাবি সম্পর্কে তিনি বলেছেন ভুল। সিডিএস বলেন, যুদ্ধবিমান ভেঙে পড়াটা গুরুত্বপূর্ণ নয়, কেন ভেঙে পড়ল সেইটা গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে তিনি স্বীকার করেন প্রথম পর্যায়ে কিছু কৌশলগত ত্রুটি ছিল, কিন্তু সেগুলি দ্রুত শনাক্ত করে শুধরানো হয়েছে, যার ফলে 48 ঘন্টার মধ্যেই ভারত আবারও কার্যকর বিমান হামলা চালাতে সক্ষম হয়। পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতির পরেই রাজস্থানের বিকানেরে জনসভায় প্রধানমন্ত্রী মোদী আগেকার রাজা রাজরাদের মতো হুঙ্কারের সুরে বলেছিলেন, ভারত পরমাণু হুমকিতে ভয় না, আগে ঘরে ঢুকে মেরেছিলাম, এখন সোজা ছাতিতে আঘাত করেছি। एटम बम की गीदड़ बत्तियों से भारत डरने वाला नहीं है। पहले घर में घुसकर किया था वार, अब सीधा सीने पर किया प्रहार है। এই প্রসঙ্গে একটি প্রশ্ন এড়িয়ে গেলেও অনিল চৌহান শুধু বলেন, পরমাণু যুদ্ধের আশঙ্কা বা হুমকি ছিল না এবং সংঘাত কখনোই সেই পর্যায়ে যায়নি। শুনুন সিডিএস জেনারেল চৌহান ঠিক কি বলেছেন। What I can say is on 7th and the initial stages there were losses, but the numbers, and that's not important. What was important is why did these losses occur and what did we do after that. So we rectified tactics and then went back on 7th, 8th and 10th in large numbers to hit air bases deep inside Pakistan, penetrated all their air defenses. So we were quite certain that none of them will go astray and they land at the places where we desired them. There's a lot of space before that nuclear threshold is crossed. A lot of signaling before that. I think nothing like that happened. শুনলেন, তিনি স্পষ্ট বললেন কোনো পক্ষ থেকেই পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত বা প্রস্তুতির লক্ষণ ছিল না, যা থেকে বোঝা যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল এবং সম্পূর্ণভাবে কৌশলগত প্রতিক্রিয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল। এদিকে বিদেশি সংবাদ মাধ্যমে প্রশ্নে পাক সেনাবাহিনীর হাতে ভারতীয় বিমান ধ্বংসের বিষয়টি জেনারেল চৌহান মেনে নেওয়ায় দেশে প্রত্যাশিতভাবেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। আমরা তার মধ্যে ঢুকছি না। গত 30শে মে থেকে 1লা জুন সিঙ্গাপুরের সাংগ্রি-লা হোটেলে অনুষ্ঠিত হয়েছে 22তম সাংগ্রি-লা ডায়ালগ। এশিয়া প্যাসিফিক অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বার্ষিক প্রতিরক্ষা এবং নিরাপত্তা সম্মেলন হলো এই বৈঠক। 2002 সাল থেকে প্রতি বছর সিঙ্গাপুরের এই হোটেলেই অনুষ্ঠিত হয়ে আসছে এই সম্মেলন। এখানে মূলত বিভিন্ন দেশের প্রতিরক্ষা মন্ত্রী, সামরিক প্রধান, কূটনীতিক এবং নিরাপত্তা বিশেষজ্ঞরা অংশগ্রহণ করে থাকেন। এবার সাংগ্রি-লা সম্মেলনে 47টি দেশ অংশগ্রহণ করে, যা ছিল এই ফোরামের ইতিহাসে অন্যতম বৃহৎ উপস্থিতি।
পাকিস্তানের তরফে উপস্থিত ছিলেন চিফ অফ জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটি জেনারেল সাহির শামশাদ মির্জা। ভারত এবং পাকিস্তানের উচ্চ পর্যায়ের সামরিক কর্তারা একই সময়ে একই ভেন্যুতে উপস্থিত থাকলেও তাদের মধ্যে কোনো দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়নি। ফলে ভারতীয় মিডিয়ার সামনে কোনো কথা না বলে সিঙ্গাপুরে এইরকম একটা গুরুত্বপূর্ণ স্থানকেই কেন বেছে নিলেন জেনারেল চৌহান, সেটা অত্যন্ত তাৎপর্যের বিষয়। সরকারকে এড়িয়ে সেনার সর্বাধিনায়ক একান্ত সাক্ষাৎকার দিচ্ছেন, সরকারের বক্তব্য কার্যত খণ্ডন করে ভারতীয় বিমান ধ্বংসের কথা স্বীকার করলেন, পরমাণু যুদ্ধের হুমকির কথা অস্বীকার করলেন। বৃহত্তর তাৎপর্যে গোটা বিষয়টা গভীরে ভেবে দেখুন, রোম খাড়া হয়ে যাবে। ইন্টারভিউটি সম্প্রচার করেছে দেশের সংবাদ সংস্থা ANI সৌজন্যে রয়টার্স। অনেকটা এই ধরনের পরিস্থিতি আমরা শেষ দেখেছিলাম 2018 সালের 12ই জানুয়ারি। সেটা ছিল ভারতের বিচার ব্যবস্থার ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। সুপ্রিম কোর্টের 4 বিচারপতি প্রথা ভেঙে আদালতের বাইরে প্রেস কনফারেন্স করে তদানীন্তন প্রধান বিচারপতি দীপক মিশ্রের বেঞ্চের বিরুদ্ধে নির্দিষ্ট কিছু মামলায় পক্ষপাতিত্বের অভিযোগ এনে কার্যত বোমা ফাটিয়েছিলেন। সেদিন এক বিচারপতি মন্তব্য করেছিলেন, আনলেস দিস ইনস্টিটিউশন ইজ প্রিজার্ভড, ডেমোক্রেসি উইল নট সার্ভাইভ ইন দিস কান্ট্রি। আসলে এই কথার মধ্যে দিয়ে ভারতীয় গণতন্ত্রের বিপন্নতা বোঝাতে চেয়েছিলেন সংশ্লিষ্ট বিচারপতি, যা নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল। সেই ঘটনার পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের একাধিক রায় ক্ষমতার অনুকূলে গেছে। এমনকি দেশের একজন প্রধান বিচারপতিকে অবসর গ্রহণের পরেই রাজ্যসভার সদস্য হতেও দেখেছে এই দেশ। তার পুনরাবৃত্তি করব না, শুধু এটা দর্শকদের ভাবতে বলবো, অপারেশন সিন্দুরের আগুনের রাজনীতির রুটি সেকার বিষয়টি তাদের যে মনোপ্রুত হয়নি, প্রথমে এয়ার চিফ মার্শাল এবং তারপরে CDS এর বক্তব্যে তার ইঙ্গিত কিন্তু স্পষ্ট। জেনারেল চৌহানের একদিন আগে 29শে মে ভারতীয় বায়ুসেনার সর্বোচ্চ কর্তা এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং দিল্লিতে অনুষ্ঠিত বণিক সভা CII এর বার্ষিক বাণিজ্য সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে দেশের প্রতিরক্ষা প্রকল্পগুলোর দীর্ঘসূত্রিতা এবং অবাস্তব সময়সীমা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। শুনুন তিনি কি বলেছেন। And Op Sindoor has again given us clear idea of where we are headed and what we need in future. Timelines is a big issue. That is where that Vachan part comes in. So once a timeline is given, not a single project that I can think of has been completed on time. শুনলেন, তিনি বলছেন একটি প্রকল্প সময় মতো সম্পন্ন হয়নি, যা প্রতিরক্ষা প্রস্তুতির উপর প্রভাব ফেলেছে। এখানে টাইমিংটা লক্ষণীয় স্থান, কাল, পাত্র। একদিকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী অপারেশন সিন্দুরে সেনার শৌর্যকে রাজনৈতিক হাতিয়ারে পরিণত করে দেশের নানান প্রান্তে জনসভায় গরম গরম বক্তৃতা করে চলেছেন। আর অন্যদিকে দেশের কোনো মিডিয়ার বদলে, দেশের সবচেয়ে প্রসারিত সংবাদ সংস্থা ANI এর বদলে, সরকারি গণমাধ্যমের বদলে এয়ার চিফ মার্শাল মন কি বাত করছেন কোথায়? শিল্পপতিদের বার্ষিক সভায়। কেন এমনটা ঘটল? একটা সম্ভাব্য আখ্যান, সরকারের ভজনারত মূল স্রোতের ভারতীয় মিডিয়ার বড় অংশ অপারেশন সিন্দুর শুরু হতেই ঠান্ডা ঘরে বসে যারা নিজেদের মতো করে পরমাণু হামলার প্রহর গোনা শুরু করে দিয়েছিল, করাচি বিমানবন্দর বোমা মেরে উড়িয়ে দেওয়ার উত্তেজনা তৈরি করছিল, তাদের প্রতি অবিশ্বাস থেকে। এই অবিশ্বাস হলো গণতন্ত্রের 4th পিলার, তার স্বধর্ম থেকে বিচ্যুত হয়েছে, উপহাসের পাত্রে পরিণত হয়েছে। হতে পারে, আমাদের জানা নেই। অপারেশন সিন্দুর আরো একটা পারসেপশন আমাদের সামনে প্রতিষ্ঠিত করেছে। সেটা হলো, যুদ্ধ হলে মিডিয়া গ্রাউন্ড জিরো থেকে সরে গিয়ে আপন মনের মাধুরী মিশিয়ে খবর পরিবেশন করতে পারে। 26 বছর আগে বাজপেয়ী জামানায় কার্গিল যুদ্ধের সময়ও যা অকল্পনীয় ছিল। সরকারি বিবৃতির বাইরে তখন একটাও কল্পিত লাইন লেখার হিম্মত বা অসততা, যাই বলুন, কোনো মিডিয়ার ছিল না। কোনো সেনা কর্তাকে দেশের বাইরে গিয়েও মনের কথা বলতে হয়নি। যুদ্ধের হিসেব কষলে দেখব, স্বাধীন হওয়ার পরেই
1947 থেকে 48 সালে ভারত যুদ্ধ লড়েছে পাকিস্তানের সঙ্গে। পাকিস্তান সমর্থিত পশতু উপজাতি এবং সেনারা কাশ্মীরে অনুপ্রবেশ করলে ভারত হস্তক্ষেপ করে। 47 অক্টোবর থেকে 1949 সালের জানুয়ারি পর্যন্ত সেই যুদ্ধ চলেছিল। রাষ্ট্রসংঘের হস্তক্ষেপে যুদ্ধবিরতি হয়। কাশ্মীরের একটি অংশ পাকিস্তানের নিয়ন্ত্রণে চলে যায়, বাকি অংশ ভারতের অন্তর্ভুক্ত হয়। এরপর 1962 সালে আকসাই চীন এবং অরুণাচল প্রদেশে সীমান্ত বিরোধ নিয়ে আমাদের সঙ্গে চীনের যুদ্ধ হয়। 20 অক্টোবর থেকে 21 নভেম্বর পর্যন্ত সেই যুদ্ধ চলেছিল। ভারত সামরিকভাবে পরাজিত হয়, তবে যুদ্ধবিরতির পর লাদাখের পূর্ব সীমান্ত থেকে একতরফাভাবে চীনা সৈন্য পিছু হটে। এরপর ভারত তৃতীয় যুদ্ধ লড়ে 1965 সালে। প্রতিপক্ষ পাকিস্তান। আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত সেই যুদ্ধ চলেছিল। কাশ্মীরে বিদ্রোহ উস্কে দেওয়ার চেষ্টা করেছিল পাকিস্তানি সেনা। ভারতের সেই সেনা অভিযানের নাম ছিল অপারেশন জিব্রাল্টার। দুই তরফেই বিপুল ক্ষয়ক্ষতি হলেও ভারতীয় সেনার পরাক্রমে বিপর্যস্ত হয়েছিল পাক সেনা। সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় যুদ্ধে ইতি পড়েছিল। তারপর 1966 সালের 10 জানুয়ারি রাশিয়ায় বসে তাসখান চুক্তিতে সই করেছিলেন ভারত এবং পাকিস্তানের রাষ্ট্রপ্রধান। ওই চুক্তির পরে ভারত পাক সীমান্ত পরিস্থিতি অপরিবর্তিত থাকে। এর পরের যুদ্ধ ছিল 1971-এ। ভারতের ঐতিহাসিক বিজয়। পাকিস্তানের মানচিত্রটাই পাল্টে দিয়েছিল ভারতীয় সেনা। 93,000 সৈন্য নিয়ে ভারতের সামনে আত্মসমর্পণ করেছিল পাকিস্তান। পূর্ব পাকিস্তান ভেঙে তৈরি হয়েছিল নতুন স্বাধীন দেশ বাংলাদেশ। এরপর 1999 সালে পাকিস্তানের সঙ্গে কার্গিল যুদ্ধ, যদিও তা পূর্ণাঙ্গ যুদ্ধ ছিল না, কারণ যুদ্ধের ব্যাপ্তি কার্গিল পাহাড় সংলগ্ন দ্রাস বাটালিক সেক্টরের মধ্যেই সীমাবদ্ধ ছিল। পাক সৈন্য এবং তাদের মদতপুষ্ট জঙ্গিরা কার্গিল সেক্টরে ঢুকে পড়েছিল। তাদের খেদাতে অপারেশন বিজয়ের নামে ভারতীয় সেনা। মে থেকে জুলাই পর্যন্ত চলেছিল সেই যুদ্ধ। ভারত জয়ী হয়, পাকিস্তান আন্তর্জাতিক দরবারে সমালোচিত হয়, সেই সঙ্গে কূটনৈতিক চাপে পড়ে। এর বাইরে পরে আরো দুবার চীনের সঙ্গে সাময়িক সংঘর্ষে জড়ায় ভারতীয় সেনা। 2017 সালে ডোকলাম সীমান্তে, 2020-তে গালওয়ান সীমান্তে। দীর্ঘদিন ধরে দ্বিপাক্ষিক উত্তেজনার পর 17-তে ডোকলাম সংকটের কূটনৈতিক সমাধান হয়, আর 20-তে গালওয়ানে 20 জন ভারতীয় জওয়ান প্রাণ হারান। শেষের দুটো বাদ দিলে ভারত এই পর্যন্ত মোট 5টি যুদ্ধ লড়েছে। কিন্তু আজকের অপারেশন সিন্দুরের যেভাবে মোটা দাগে রাজনীতিকরণ করা হচ্ছে, জনসভায় কমার্শিয়াল হিন্দি সিনেমার ঢঙে সংলাপের বন্যা বইছে, সেনার বীরত্বকে যেভাবে জনসভায় সরকার এবং ক্ষমতাতন্ত্রের সমর্থক করে তোলা হচ্ছে, আগের 5টি যুদ্ধের একটাতেও তা হয়নি। সেনার শৌর্যকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে ভোট ভিক্ষা, এর চেয়ে শোচনীয় পরিস্থিতি আর কি হতে পারে? অথচ চড়া বক্তৃতার ঢক্কানিনাদে মূল প্রশ্নটাই ধাঁধা হিসেবে থেকে গিয়েছে এখনো। যেই কাশ্মীর সারা বছর সেনা, আধা সেনার নিরাপত্তায় মুড়ে থাকে, পর্যটকদের ভরা মরশুমে সেই কাশ্মীরের পেহেলগাঁওয়ের বৈশরণ ভ্যালি সেই দিন এমন মুক্তাঞ্চল ছিল কেন? বিএসএফ এর চোখে ধুলো দিয়ে কিভাবে সীমানা টপকে সন্ত্রাসবাদীরা এলো? কাশ্মীরে আত্মগোপন করে কিছুদিন থাকলো, এলাকা রেকি করলো, তারপর 22 মে দুপুরে খোলা উপত্যকায় আধ ঘন্টা ধরে গুলি বৃষ্টি করে 26 জনের শরীর ঝাঁঝরা করে দিল। সবশেষ নিরাপত্তা রক্ষীদের চোখে ফের ধুলো দিয়ে নিঃশব্দে ভ্যানিশ হয়ে গেল। সেই যে ভ্যানিশ হয়ে গেল, এখনো কাউকে ধরাই গেল না। উপসংহারে বলবো, 1. অপারেশন সিন্দুরকে সরকার যে চোখে দেখছে, সেনা দেখছে একেবারে বিপরীত চোখে। 2. প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন আমেরিকা হস্তক্ষেপ না করলে 2 রাষ্ট্র পরমাণু যুদ্ধে জড়িয়ে পড়ত। প্রধানমন্ত্রী মোদিও বলছেন ভারত কোনো পরমাণু হুমকির কাছে মাথা নত করবে না। সেখানে সিডিএস চৌহান সাক্ষাৎকারে বলছেন নো নিউক্লিয়ার থ্রেটস ডিউরিং কনফ্লিক্ট। এই বৈপরীত্য কিসের বার্তা? ভাবুন, আরো গভীরে ভাবুন। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।